সালমান মুক্তাদির, কমেন্ট, রিলেশনশিপগুলো তোমাকে কি শিক্ষা দিয়েছে? প্রত্যেক রিলেশনশিপ কিছু না কিছু শিখেছে। যারা মডেলিং করে তারা মনে হয় দে আর ইনটু ড্রাগস। সাকসেসফুল মানুষের পিছে হাজারটা মানুষ পড়ে থাকে। কাস্টিং কাউচ মডেলিংয়ে আছে কিনা কেন জানি আমরা অন্য মানুষের সাকসেস সুন্দরভাবে নিতে পারি না। বাংলাদেশে বিং আ উইমেন, তুমি এভরি সিঙ্গেল সেকেন্ড তুমি রিয়েলাইজ করছো তুমি একটা মেয়ে, ওকে তাই জন্য তাকিয়ে আছে। তুমি একটা মেয়ের জন্য তুমি যেটাই করছো না কেন তাকায় থাকবে কীভাবে তুমি তাকিয়ে থাকে। সো হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি একুশে টেলিভিশনের স্পেশাল পডকাস্ট আয়নাতে। আপনাদের সাথে রয়েছে আমি মাহা আজ থেকে, এবং আমার সঙ্গে প্রতি পর্বেই থাকবেন একজন করে স্পেশাল গেস্ট, যার সঙ্গে কথা হবে তিনি হবেন আয়নার মুখোমুখি। আয়নার মুখোমুখি হয়ে তার কর্মজীবন, তার ব্যক্তিজীবন, নানান ধরনের আলোচনা আমরা করব। এবং আজকের দিনেও রয়েছেন একজন স্পেশাল গেস্ট, যিনি দ্য বিউটিফুল, আমার অনেক পছন্দের জেসিয়া ইসলাম। হ্যালো, থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। চলো আজকে আমরা অনেক গল্প করব এবং অন্যরকম একজন জেসিয়াকে যদি জানা যায়, যদি পসিবল হয় আমরা জানবো কেমন চলছে সবকিছু। একটু কাজের ব্যস্ততা নিয়ে কথা বলি। ভালো যাচ্ছে কাজের ব্যবস্থা। বর্তমানে যেটা হচ্ছে মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ 2025, ওটার পজিশনটা নেওয়ার পর অ্যাজ আ উইনার, অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ বাংলাদেশ, ওটা নিয়ে ফোকাস করছি। সো জাপানে হবে নেক্সট মান্থে। ওকে, সো নেক্সট মান্থে যাচ্ছি। আচ্ছা, এটা তো একটা বড় প্রিপারেশন দরকার আছে। অবভিয়াসলি এটার প্রিপারেশন বলতে অনেক কষ্ট। কতজনের সঙ্গে এবার ফাইটটা দিতে হবে? মোস্ট প্রবাবলি 80 contestant, 80 all over the world. এই জায়গাগুলোতেই যে যাওয়ার সময় এবং যাওয়ার আগে প্রিপারেশন সবকিছু মিলিয়ে টেন্সড থাকা হয় না? মানে পুরো ব্যাপারটাকে ওভারকাম কিভাবে করা হয়? এটা তো আমি এখনো জানি না, চেষ্টা করছি হাউ টু ওভারকাম দিস, বিকজ ইটস আ লট অফ প্রেশার, নট ভেরি ইজি টু স্টে আন্ডার দ্যাট পজিশন। কারণ সবাই দেখছে, অ্যান্ড একটু ভালো করলে মেবি বাংলাদেশের জন্য পজিশনটা পাবো আমি। সো নিজের উপর অনেক বড় একটা পজিশন, ওইটা অনেক কষ্ট হয়, অনেক বেশি প্রেশার হয়। ওভারকাম মেবি উইথ টাইম, যেরকম লাস্ট ইয়ার প্যাজেন্টে আমার অনেক টাইম লেগেছে ওভারকাম করা, লাইক 6 মাস to 1 year to completely overcome to that, because last year আরেকটা বিউটি প্যাজেন্ট আমি গিয়েছিলাম। সো আমি ন্যাচারালি আর কি। আচ্ছা, বিউটি প্যাজেন্টগুলোতে কিন্তু অনেক ধরনের ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হয়, বডি গোল থাকে কিছু, ফেশিয়াল স্ট্রাকচার থেকে শুরু করে প্রপার হতে হবে সব কিছু। এই জায়গাগুলোকে আসলেও থাকে, এবং এটা প্রিপারেশনটা কেমন থাকে? হ্যাঁ, এগুলো ডেফিনেটলি থাকে সব বিউটি প্যাজেন্টে, এক এক রকম। কিন্তু এটা আসে হচ্ছে ওই জায়গা থেকে, কারণ এটা প্ল্যাটফর্ম তো হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে, উইমেনদেরকে নিয়ে প্ল্যাটফর্ম। সে যে উইনার হয় তার অনেক বেশি দায়িত্ব থাকে কমিউনিটির মধ্যে, আর স্পেশালি পজিটিভ ইম্প্যাক্ট করার জন্য অনেক কাজ নেয়, চ্যারিটি কাজ, সোশ্যাল ওয়ার্ক বেসিক্যালি। অ্যান্ড আমার কিন্তু বিউটি প্যাজেন্টে আসাই হচ্ছে সোশ্যাল ওয়ার্ক আমি করতে পছন্দ করতাম, অ্যান্ড অলওয়েজ চাচ্ছিতাম যে আমি কিছু একটা করতে চাই বা করতে পারি নিজের জন্য, মানুষদের জন্য, এটা আমার ভালো লাগে। সো ওই প্যাশনটা ওইখান থেকে গ্রো করেছে। সো ডেফিনেটলি ওই জায়গাতে এই বিউটি প্যাজেন্টে বেসিক্যালি দে লুক ফরওয়ার্ড টু ফর উইমেন যারা হচ্ছে নিজেরা ঠিকঠাক থাকলেই কিন্তু মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারবে ভালোভাবে। দ্যাটস ওয়াই ওরা হচ্ছে ফিটনেস দিয়ে ঠিকঠাক আছে নাকি, ওদের অ্যাডভোকেসি কী নিয়ে হচ্ছে, তারপর আমরা কী করছি আমার ব্যক্তিগত জীবনে, কী কী নিয়ে কাজ করছি, পার্সোনালি কতটুকু ইনভলভড উইথ সোশ্যাল ওয়ার্ক। সো এগুলো ডেফিনেটলি অনেক ম্যাটার করে। এই প্যাশনটা কী ভেবে কাজ করেছিল, বা কেন মনে হয়েছিল যে আমি বিউটি প্যাজেন্টে যেতে চাই? এই প্যাশনটা আসে হচ্ছে, এটা আমি অনেক জায়গায় অনেক ইন্টারভিউতে বলি, আপনি যদি বাইরের বিউটি প্যাজেন্ট দেখেন, বাইরের কান্ট্রিজ দেখেন, ফর এক্সাম্পল ইন্ডিয়া, নেপাল, আর হচ্ছে শ্রীলঙ্কা, আর ফিলিপিন্স, আর ভেনেজুয়েলা, ভিয়েতনাম, যেসব কান্ট্রির নাম বলছি, ওরা কিন্তু বিউটি প্যাজেন্ট শুরু করেছে 60s থেকে, 1965, তারপর 70s, কন্টিনিউ করতে করতে 80s, 90s, 2000, 2010, 11, তারপর 20s। বাংলাদেশ কিন্তু প্রথমবার, I was the first official Miss World Bangladesh in 2017. That was the very first time. সো আমরা ডেফিনেটলি অনেক পিছিয়ে আছি এদিক দিয়ে, উইমেন এম্পাওয়ারমেন্ট অথবা যেটা বলি প্ল্যাটফর্ম বিউটি প্যাজেন্ট নিয়ে। বিউটি প্যাজেন্ট ইজ নট অ্যাবাউট সৌন্দর্য প্রতিযোগিতা, সৌন্দর্য না কিন্তু সৌন্দর্য, কিন্তু মানুষটা মিসকনসেপশন একটা আছে মানুষের, যেটা মেবি সুন্দর হলেই হয় না। নো, ইটস নট অ্যাবাউট দ্যাট। দেখো, আমার একটা প্রশ্ন আছে, তুমি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলোতে গিয়েছো এবং ওখানকার কালচারটা তুমি দেখেছো, আমরা আসলে পারি কি প্রপারলি বিউটি প্যাজেন্টগুলো অ্যারেঞ্জ করতে? আমরা প্রপারলি ট্রিট করতে পারছি কিনা? আমাদের গোলটা প্রপার কিনা আসলে? এই জন্যই আমি যে কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, আমরা এত লেট করে যে আসছি, মানুষ কখন কোন কাজ ভালো করে, যখন এক্সপিরিয়েন্স থাকে আমাদের। সো আমাদের কিন্তু এক্সপিরিয়েন্সটা ল্যাকিং আছে। আমি কি মনে করি বাংলাদেশ ভালো করবে? ডেফিনেটলি মনে করি। আমি কি মনে করি বাংলাদেশে ভালো ভালো কন্টেস্টেন্ট থাকবে ইন দ্য ফিউচার?
ডেফিনেটলি, কিন্তু ওই কন্টেস্টেন্ট ভালো করার জন্য কিন্তু মানুষদেরও এক্সপিরিয়েন্স হওয়া উচিত, হতে হবে। ন্যাশনাল ডিরেক্টরেও অনেক বেশি রেসপন্সিবিলিটি থাকে, তো টিম থাকে, কিন্তু বাইরের দেশে কিন্তু অনেক টিম থাকে। যেটা আমি বলছিলাম, আমি এতবার পার্টিসিপেট করেছি 4টা প্যাজেন্ট, রাইট? দিস ইজ দ্য ফার্স্ট টাইম এভার আই হ্যাভ এ টিম। এর আগে আই নেভার হ্যাড এ টিম। আমি একা একাই করেছি, একা একাই মনে করো রিসোর্স অনেক জিনিসপত্র নাই বাংলাদেশে, সো এটা হচ্ছে রিসোর্স করতে হয়, ন্যাশনাল কস্টিউম থেকে শুরু করে মানুষের সাথে নিজে থেকে কন্টিনিউ করতে হয়। সো ইটস হার্ড ফর মি ফ্রম মাই পার্সপেক্টিভ যে আমি কি আমার পারফরমেন্সে ফোকাস করবো নাকি আমি এগুলো অ্যারেঞ্জ করবো। যেখানে বাইরের দেশের কন্টেস্টেন্ট দে অনলি ফোকাস অন দেয়ার পারফরমেন্স, নট অন দ্য আদার থিংস, কাপড় চাপড়, গাউন্স কি থাকবে, ইন্টারভিউ স্কিলস থাকবে, কি কি সেগমেন্টস থাকবে, এগুলোতে ফোকাস করতে পারবে। সো ওইখান দিয়ে আমাদের ল্যাকিং আছে। ইদানিং যেটা দেখি যে 15 দিনে একটা বিউটি পেজেন্ট নামিয়ে ফেলছে, জাস্ট শুটিং করছে, আমার কাছে যেটা মনে হয়েছে। কয়েকদিন পর পর প্যাজেন্ট, এবং এই ব্যাপারগুলোতে আসলে আলটিমেটলি আমরা ভালো কন্টেস্ট্যান্ট পাচ্ছি কি না, এটা একটা বড় প্রশ্ন। এটার ইন্টেনশনটা হচ্ছে মানুষ যারা 15 দিনের প্যাজেন্ট নামাচ্ছে, ওদের ইন্টেনশনটা কি প্যাজেন্ট নামানো নাকি কিছু একটা করা, ভালো করা? প্যাজেন্ট কিন্তু আসছে কিছু একটা ভালো করার জন্য, রাইট? টু ডু সামথিং গুড ফর দ্য সোসাইটি। কিন্তু যারা হচ্ছে মনে করেন যেটা বললেন 15 দিনের মধ্যে নামা ফেলছে, 10 দিনের মধ্যে নামা ফেলছে, তারপর কেয়ার করছে না উইনার কী করছে, কাজ কী দিচ্ছে, আনফর্চুনেটলি তাহলে কিন্তু দ্য এসেন্স অফ বিউটি প্যাজেন্ট কিন্তু চলে যাচ্ছে। এটা তো কিন্তু এসেন্স না। জেসিয়া ইসলাম মডেলিং করতে বেশি পছন্দ করে নাকি অ্যাক্টিং করতে বেশি পছন্দ করে? যখন আমি মডেলিং করি আমি হচ্ছে জেসিয়া ইসলাম হিসেবে মডেলিং করি, যখন অ্যাক্টিং করি নিজের ক্যারেক্টার প্লে করছি, আমি আরেকজনের ক্যারেক্টার প্লে করছি। কিন্তু এটাই খুবই ডিফারেন্ট, দুটাই খুব ইন্টারেস্টিং আই উড সে। অ্যাক্টিংয়ে কি সামনে আরও বেশি বেশি কাজ করার প্ল্যানস আছে কি? ইনশাআল্লাহ, ইফ আই গেট দ্য অপরচুনিটি আই উড লাভ টু ট্রাই। এখানে কিন্তু আরেকটা কথা আছে যে যারা মডেলিং থেকে আসে তারা অত ভালো অ্যাক্টিং করতে পারে না বা ক্যারিয়ার অত ভালো গুছিয়ে উঠতে পারে না এখানে। সো হাউ ডু ইউ থিঙ্ক দ্যাট? আমার হচ্ছে মনে হয় এরকম মন্তব্য অনেক মানুষদেরকে নিয়ে আছে, অনেক প্রফেশনসদের নিয়ে আছে। আলটিমেটলি ওয়েন উই রেসপেক্ট অ্যান আর্টিস্ট বাই সিইং দ্যার পারফরমেন্স অ্যান্ড আর্ট, সো যেহেতু আমার এখনও ওইভাবে কেউ দেখে নাই, সো ইটস ওকে, বাট আই বিলিভ যে ইন দ্য ফিউচার ইফ আই এভার গেট দ্য অপরচুনিটি আই থিঙ্ক আই ক্যান মেক পিপল প্রাউড। প্রতিবার র্যাম্পে হাঁটার সময় আসলে কোন জিনিসটা বেশি কাজ করে? প্রত্যেকবারই আমি চেষ্টা করি হচ্ছে একটু ডিফারেন্ট কিছু করার, একটু বেটার করার, যাতে আমি নিজেই দেখে বলতে পারবো যে আমার এই ওয়ার্কটা এর আগের ওয়ার্কের থেকে অনেক ইমপ্রুভ হচ্ছে। আমি নিজেই স্যাটিসফ্যাকশনের জন্য কিন্তু কাজ করি। সো এটাই ইন্টেনশনটা রাখি যে আমি যাতে আমি নিজের কাছ থেকে একটু বেটার করতে পারি, পারফরমেন্স দিতে পারি। স্টেজের কোনো মেমোরির কথা মনে আছে? খুব এম্বারেসিং ছিল আমার জন্য, কিন্তু আমি আবার ওভারকাম করেছি। অনেকেই হাঁটতে গিয়ে পড়ে গিয়েছে, অনেক ইন্টারন্যাশনাল র্যাম্প ওয়াক আমি দেখেছি। সো এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে? এক্সপিরিয়েন্স আমার বাংলাদেশে হয়নি, আর ফর্চুনেটলি কিন্তু এবার একবার কিছু একটা হয়েছিল থিঙ্ক বেস্ট ওয়ার্ল্ডের সময়, তখন একদম নতুন ছিলাম। তো আই রিমেম্বার আমার যে গাউনটা লাস্ট মোমেন্টে ট্রায়াল দিয়েছিলাম, বাংলাদেশকে নিয়ে গেছিলাম, অ্যান্ড আমি ওদেরকে রিং দিতে আমি মানা করেছিলাম, বিকজ গাউনে কিন্তু রিং দিলে কিন্তু উই হ্যাভ টু ওয়াক, রাইট? পা লেগে যেত বারবার। সো আমি ডিজাইনারকে বলেছিলাম রিংটা না দিতে, বাট ও লাস্ট মোমেন্টে অ্যাড করে ফেলেছিল, অ্যান্ড ওইটা নিয়ে আমি প্র্যাকটিস করেছি। তারপরও ওটা কিসে জানি বেজে গিয়েছিল, সো এটাতে একটু সমস্যা হয়েছিল, ওরকম আহামরি সমস্যা হয়নি আর কি। ওটা মনে পড়ে আমি আবার ওভারকাম করেছি ওখান থেকে। ডেফিনেটলি। ওই মুহূর্তে কি মনে হচ্ছিল? ওই মুহূর্তে আই ফেল্ট যেহেতু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছিলাম, অ্যান্ড আই ফেল্ট লাইক ইট ওয়াজ আ বিগ মিস্টেক, অনেক গিল্টি লেগেছে, খারাপ লেগেছে। আলটিমেটলি অবভিয়াসলি যার কাছে মনে হচ্ছিল যে মানুষ কীভাবে এটা কি আমাকে পয়েন্টস কাউন্ট করবে, আমি কি লাইক পজিশনস পাবো। সারপ্রাইজিংলি ওই এরকম পজিশন পেয়েছি, অ্যান্ড আই রিমেম্বার আমি যখন পড়ে গিয়েছিলাম, পরে যখন উঠে আবার হাঁটা দিয়েছি, আই রিমেম্বার আশেপাশে অনেক মানুষ বাংলাদেশ বলে হাততালি দিয়েছিল। দে অ্যাপ্রিশিয়েট পিপল হু কন্টিনিউ ইভেন ইফ দে ফল। লাইফটাকে জেসিয়া কীভাবে দেখে আসলে? এই পর্যন্ত যা যা অ্যাচিভমেন্ট হয়েছে, সামনে আরও অনেক প্ল্যান্স আছে, ফিউচার প্ল্যান্সের কথা তো আমরা আলটিমেটলি বলতে পারি না, কিন্তু থাকে আমাদের কাছে। জীবনটাকে কীভাবে দেখে? আয়নার সামনে দাঁড়ালে কোন জিনিসটা সবচেয়ে বেশি দেখতে পাই? হার্ডওয়ার্ক, বিউটি, নাকি প্যাশন অ্যান্ড থাকে না যে গোলস? I think life is all a mixture of everything all together. আমি চাই লাইফটাকে দেখতে হচ্ছে আমি যেখানে থাকি না কেন এভরি ইয়ার নতুন অ্যাচিভমেন্ট ডেফিনেটলি করতে চাই, আর একটু সাকসেসফুল ডেফিনেটলি হতে চাই, নিজের থেকে এর আগের বছরের থেকে আরও একটু বেটার হতে চাই, মানুষ হিসেবে ভালো হতে চাই। অ্যান্ড যেটাই করি না কেন আই ওয়ান্ট টু মেক শিওর যে মানুষকে আঘাত না করে সবাইকে খুশি রেখে আর কি, নিজেকে ইনক্লুডিং অবভিয়াসলি, সো এটা রেখে কন্টিনিউ করতে। তখনই আমার কাছে মনে হয় দ্যাটস হোয়াট লাইফ ইজ অল অ্যাবাউট টু মি। মডেলিং করতে গিয়ে কোন বিষয়টা নিজেকে আরও স্ট্রং করেছে? ফার্স্টের দিকে অনেক ক্রিটিসাইজড হয়েছি,
অনেক বেশি হয়েছি। I think that's what really pushed me to work more hard on myself so that the people who criticized, I wanted to challenge them and I wanted to make sure in the future they like me for my work and they appreciate that. And I think so far I did pretty well, not bad. You are. ধরো আগে শুরুর দিকে যখন সবাই অনেক বুলি করতো, অনেক ধরনের কথা বলতো, সে সময় কেমন, মানে কিভাবে নিতে বিষয়গুলো, এখন কেমন ভাবে ডিল করো? অনেকেও জানতো না যখন আমি প্রথম মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হয়েছি 2017-এ, তখন কিন্তু আমি জাস্ট 18 বছর হয়েছিল আমার 1 মাস নাকি। সো আই ওয়াজ প্রিটি ইয়াং। আই ফেল্ট ভেরি ব্যাড, ভেরি হরিবল। আমার কাছে হঠাৎ করে মনে হচ্ছিল বাসা থেকে কত বেশি বের হতাম না, হঠাৎ করে একটা প্যাজেন্টে গিয়েছিলাম। অ্যান্ড আমি গিয়েছিলাম, আমার ইন্টেনশন গোলস ডিফারেন্ট ছিল। আমি ভেবেছিলাম যে আমি এক্সপিরিয়েন্স করার জন্য যাই, নেক্সট বা 1-2 বছর পর প্রপার প্রিপারেশন গ্রুমিং করে তারপর যাবো। বাট আই হ্যাড নো আইডিয়া আই উইল বি দ্য উইনার দ্যাট ইয়ার। আমি ফার্স্ট রানার আপ হয়ে গেছিলাম, তারপর 1 সপ্তাহ পর একটা কন্ট্রোভার্সির জন্য উইনারটা ডিথ্রোনড হয়ে গেল। দেন আই গট দ্য টাইটেল। So আমি কিন্তু পুরো ইনএক্সপিরিয়েন্স ছিলাম। I didn't wanted this, I didn't want that year. Maybe I wanted this, but I wanted it 2 বছর পর, not in that year. সো ওইখান থেকে হঠাৎ করে 18 বছর একটা মেয়ে এত ক্রিটিসাইজ হচ্ছে, দ্য হোল বাংলাদেশ ইজ জাজিং ফ্রম হেড টু টো। মাত্র বাচ্চা একটা মানুষ, আমি হাঁটতে পারি না, ঠিক কোনো মেকআপ করতে পারছি না, আই ডোন্ট নো হাউ টু টক প্রপারলি, আই ডোন্ট নো what I'm even doing. The team was not helping me out for anything. সো নিজে করতে হচ্ছে। সো that realization was the starting of my career and journey, I would say. That was the realization moment যে how I really want to see myself. মানুষ যেভাবে দেখুক ওভাবে চাই আমি নিজেকে দেখতে, নাকি আমি নিজেকে কিভাবে চাই যেভাবে আমি প্রাউড ফিল করবো। সো ওই সময়টাতে নিজেকে এই যে গুছিয়ে ওঠা, একটু সামলানো, এই ব্যাপারটাকে একদম একা, নাকি ফ্যামিলি সাপোর্ট ছিল, ফ্রেন্ডসরা ছিল আশেপাশে? I think we all face this. যখন আমরা নিজেরা কিছু শুরু করি, অনেকে অনেক মন্তব্য করে, যখন অ্যাচিভ করি ইনক্লুডিং ফ্যামিলি ফ্রেন্ড সবাই এসে পড়ে যে সাকসেসের পরে। সো স্ট্রাগলটা আলটিমেটলি নিজে একাই করতে হয়। মেন্টাল হেলথ নিয়ে নিশ্চয়ই নিজের কাজ করা হয়। সো ওই সময়ের কথা বলতে গিয়ে কিন্তু আমার মেন্টাল হেলথের কথা বারবার মনে পড়ছে যে হাউ টু ডিল, অ্যাকচুয়ালি কিভাবে ডিল করো, নিজে কিভাবে মেন্টাল হেলথ নিয়ে ইটস আ ভেরি মানে মেন্টাল হেলথ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সবার জন্য। এখনকার বিষয়টা আরও বেশি, কারণ এভরিবডি ইজ ফিলিং সামথিং এভরি ডে অ্যান্ড সাম পিপল ডু নট ইভেন নো হাউ টু প্রসেস। সেই জন্য আমাদের বেশি কথা বলা উচিত, ওপেন আপ করা উচিত। আমরা কিন্তু মাঝে মাঝে নিজেদের মানুষদের সাথেও কথা বলি না, নিজেদের মানুষদেরও বাদ দিলাম, নিজেকে আমরা কখনো রিয়েলাইজ করি না, ওয়্যার করি না যে আমরা খারাপ ফিল করছি, হাউ টু গো থ্রু দ্যাট, হাউ টু সিট উইথ আওয়ারসেলফ। এসব কিন্তু শিক্ষা ছোটোকাল থেকেই শুরু হয়, থ্রু স্কুলিং, থ্রু পিপল, মানুষ অ্যাডভার্টাইজ করতে হয়। কিন্তু আনফর্চুনেটলি আমার মনে হয় বাংলাদেশে আরও বেশি করা উচিত কম্পারেটিভ টু আদার কান্ট্রিজ। আরও বেশি এটাকে নিয়ে মানুষদেরকে বলা উচিত যে ডে টু ডে গো টু থেরাপিস্ট অর টক টু পিপল, টক টু ইউর ফ্রেন্ডস, লাইক টক অ্যাবাউট। এটা একটা ট্যাবু হিসেবে না ট্রিট করা উচিত। ইটস নট আ ট্যাবু, ইটস লাইক মানুষের মন তো এরকমই, একদিন খারাপ থাকবে একদিন ভালো থাকবে, ইটস ভেরি নর্মাল। But it's okay not to feel okay. So to continue to live life আর কি throughout the ups and downs. সোশ্যাল মিডিয়ার বলিগুলো কি তোমাকে বদর করে এখন? আর আগে অনেক বদর করতো, বাট এখন অ্যাকচুয়ালি এত বেশি বদর করে না। কেন করে না আমি এখনো রিয়েলাইজ করিনি, বাট অ্যাকচুয়ালি করে না। তো এরকম কোনো ঘটনার কথা মনে আছে, কোনো একটা রিমার যেটা শুনে আমি খুব হার্ট হয়েছিল? হ্যাঁ, I remember যে সেম ইয়ার when I just turned 18 আমি হচ্ছে ক্রিটিসাইজড হলো, আমার ফেসবুক প্রোফাইলস হ্যাক হয়ে গেলো পর ব্যাক টু ব্যাক 3-4 বছর এরকম ঝামেলা হচ্ছিল। তারপর হ্যাক করার পর when I got the Facebook ID back and আবার সুন্দর করে যাচ্ছিলাম, হঠাৎ করে আবার হ্যাক করে সামথিং কিছু মেমোরিয়াল, মানুষ মারা গেলে একটা মেমোরিয়াল থাকে না যে remembering her or something like that. So that I remember I felt আমার খুবই unethical লেগেছিল আমার কাছে মনে হচ্ছিল no matter how much you hate a person you cannot do that to anyone. Not for me, because যারা মনে করেন রিলেটিভ ছিল, ফ্রেন্ড সার্কেল ছিল, তোর সম্পর্কে আত্মীয় ছিল, তাদের সাথে মেবি প্রতিদিন কথা হয় না, বাট টাইম টু টাইম কয়েকদিন পর অনেকদিন পর ক্যাচ আপ করা হয়। সো দে অ্যাকচুয়ালি ফেল্ট ব্যাড, দে থট মানে কিছু একটা হয়ে গেছে। সো ওইটা চিন্তা করে অবভিয়াসলি খারাপ লেগেছিল, মনে হচ্ছিল এটা একটা মানে। তোমার নিজের কাছে কখনো মনে হয়েছে যে এই যে ব্যাক টু ব্যাক এত বেশি পিছনে লাগছে, মানুষজন এত বেশি ক্ষতি করার চেষ্টা করছে, এটা আমার নিজের কেউই করছে বা আশেপাশে হয়তো আমার নিজের কেউই এটা করাচ্ছে, এরকম কখনো মনে হচ্ছে? টু বি অনেস্ট না, ওরকম ফিল হয়নি, কারণ আমি যখন ফেসবুক তখন সবারই আছে। সো when I research about this kind of things আমার কাছে মনে হয়েছিল, এখনও মনে হয় যে এটা সাকসেস, এনি কাইন্ড অফ সাকসেসফুল মানুষের পিছিয়ে হাজারটা মানুষ পড়ে থাকে,
কেন জানি আমরা সাকসেস অন্য মানুষের সাকসেস সুন্দরভাবে নিতে পারি না, অ্যাকসেপ্ট করতে পারি না। আমাদের জেলাসি কাজ করে, আর আমরা যখন দেখি কেউ সাকসেসফুল একটু 10-15টা খারাপ মন্তব্য করে ফেলি ইনস্টেড অফ প্রেজিং। কেন জানি ওইটাই আমাদের ন্যাচারালি এসে পড়ে, যেটা আই থিঙ্ক আমাদের চেঞ্জ করা উচিত। একদমই তাই। এবং এখানে যে বিষয়গুলো আমাকে অনেক বেশি বদর করে, এবং আমি দেখি আর্টিস্টদের পেজগুলো যখন গো থ্রু করি, বাংলাদেশের মানুষের সব কিছুতে সমস্যা। ও কেন শুকনা, ও কেন মোটা, ও কেন কালো, ও কেন সাদা, ও কেন মডেলিং করবে, ও কেন ভাত খাবে, ইচ অ্যান্ড এভরি টপিকে তাদের সমস্যা। People should know to be aware and mindful in Facebook platforms, social media platforms too, also in real life too. জেসিয়া কেমন ব্যক্তিগত জীবনে? তোমার রাগ, অ্যাঙ্গার ইস্যু আছে কিনা, বা কেমন deal করো আসলে পুরো ব্যাপারটা? রাগ আছে, খারাপও লাগে, ভালোও লাগে। তুমি রাগ করলে কি করো? এখন অনেক ম্যাচিওর হয়েছে, এখন রাগ হলে অত বেশি রিয়াক্ট করি না। আই থিঙ্ক আই স্টে কন্টেন্ট, আই ট্রাই টু টক টু সামওয়ান যার উপর রাগ হয়েছে, to clear it out. That's it. কাস্টিং কাউচ মডেলিংয়ে আছে কিনা, তুমি ফেস করেছো কিনা? কাস্টিং কাউচ মডেলিংয়ে না, সব ইন্ডাস্ট্রিতে আই থিঙ্ক আছে। ইটস ফেস করার না, আমি বলবো হচ্ছে কেন আছে, বিকজ I feel like also some part of the world people perceive women as an object, which is very horribly wrong. We are not. We are part of human beings. We are human. Sorry, that's a wrong word. We are human beings. There are men, there is women, there are transgender. There are like Allah বানিয়েছে আমাদেরকে সবাইকে, পুরা পৃথিবীকে, সব জীব জন্তু সব কিছু বানিয়েছে। সো এখানে হচ্ছে একটা ডিফারেন্ট জেন্ডার হলে আমরা যে মন্তব্য করবো যে ছেলে এটা করতে পারবে না, মেয়ে এটা করতে পারবে না, মেয়ে এইভাবে কথা বলা উচিত না, বা ওভাবেই দেখতে হবে, দিস ইজ সুপার রং। আই থিঙ্ক এটা এই জন্যই হয়, বিকজ আমরা পুরাটা ওয়ার্ল্ড ম্যান মেড ওয়ার্ল্ড বানিয়ে ফেলেছি ইনস্টেড অফ রেসপেক্টিং উইমেন। সো আই থিঙ্ক রেসপেক্ট জিনিসটা অনেক কমে গিয়েছে মেয়ে মানুষদের উপর, যে ইন্ডাস্ট্রি হোক না কেন, ওটার জন্যই আই থিঙ্ক কাস্টিং কাজটা হয়। ছোটবেলার কথা যদি বলি, তাহলে ছোটবেলা থেকে কি এরকম কিছু ইচ্ছা ছিল যে আমি বড় হয়ে অ্যাক্ট্রেস হব বা মডেলিং করবো, বা এই ইন্ডাস্ট্রি? Always, yeah. I always wanted to be a model. I always wanted to join beauty pageant, represent Bangladesh. ক্লাসমেটস, ফ্রেন্ডস, বাসার সবাই, তাদের কিরকম আসলে এক্সপিরিয়েন্স ছিল? তাদের কাছ থেকে পাওয়া এক্সপিরিয়েন্স কেমন ছিল? খুব কি বলতো? ইন্টারেস্টিং একটা স্টোরি। হ্যাঁ, বলো। Like it. আমার ক্লাস 3 এর একটা ফ্রেন্ড ছিল, নাজিয়া। So I remember when I first won Miss World Bangladesh, she called me after a week or a month. I don't remember the timeline, but I remember she called me. And she called me and she was sharing me. তো Jessia, তোমার বেবি মনে নাই, বাট তুমি ক্লাস 3-তে থাকতে আমাকে জিজ্ঞেস করছিল WHO এর ফুল মিনিং কি। আমি বলি এটা ফুল মিনিং কি, তখন আমার মনে ছিল না, লাইক কি, যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বেসিক্যালি। এন্ড আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম যেটা আমি জেনে কি করবো। ও আমাকে জিজ্ঞেস করছিল, না আমি ওকে জিজ্ঞেস করছিলাম, ও আমাকে জিজ্ঞেস করছিল যে আমি জেনে কি করবো। সো ক্লাস 3-তে নাকি ও একটা সিচুয়েশন, একটা টাইমে আমি ওকে বলেছিলাম, বিকজ আমি ফিউচারে মিস ওয়ার্ল্ডে ঢুকবো, তো এই পার্টিসিপেট করবো, এর জন্য আমি রিসার্চ করছি। বাসার সবাই কিভাবে নিত? বাসার সবাই সাপোর্টিভ ছিল? ছোটবেলা জানতো না কি হচ্ছে, অবভিয়াসলি বাচ্চা, তখন ড্রিমস বলতো আমি সবাইকে, রিমেম্বার। তারপর উইথ টাইম দে আর সুপার সাপোর্টিভ নাও। আসলে একটু ফ্রেন্ডশিপ নিয়ে কথা বলি। তুমি ফ্রেন্ডশিপটাকে কিভাবে দেখো, বা কেমন ভাবে আসলে লাইফে ইম্প্যাক্ট ফেলে ফ্রেন্ডসরা? I think choosing friends is very important for every individual. বুঝে শুনে ফ্রেন্ডস বানানো উচিত, কিন্তু ফ্রেন্ডস বানানোর পর বেশি চিন্তা না করা উচিত। এটা ভাবেই আমি ফ্রেন্ডস বানাই আর কি। ওকে, দেখো, আমরা যারা ইন্ডাস্ট্রির ভেতরে কাজ করি, তাদেরকে বাইরের ফ্রেন্ডস আসলে মেনটেন করাটা ডিফিকাল্ট হয়ে যায় কিনা অ্যাট সাম পয়েন্ট। ইন্ডাস্ট্রি যারা আছি, অনেকেই বলে যে শুধুমাত্র কাজের ক্ষেত্রে তারা দেখায় যে তারা খুব ভালো ফ্রেন্ডস, আসলে অত ভালো ফ্রেন্ডস হতে পারে না। তোমার ক্ষেত্রে এমন হয়েছে কিনা, বা তুমি কি মনে করো? আমার তো আই থিঙ্ক উল্টা, আমার বাইরের ফ্রেন্ডস এত ভালো ফ্রেন্ডস, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আই এম ভেরি গ্রেটফুল ফর সাম অফ মাই রিয়েলি গুড ফ্রেন্ডস, বিকজ আমি মনে করি আপনি কখনো সাকসেসফুল যদি না হতে পারবেন একা একা, মানুষদের আশেপাশে থেকে সাপোর্ট নিয়েই কিন্তু মানে একটা মানুষ সাকসেসফুল হয়। রাইট। আর একটা সাকসেসফুল মানুষের পিছনে অনেক মানুষের হাত আছে। তো এক একটা ফ্রেন্ড এক এক জায়গায় আমাকে হেল্প করেছে, ইউনো, ওয়েন আই ওয়াজ ডাউন, ওয়েন আই ওয়াজ নট ডুইং ফাইন, ওখানে ছিল, আমার পাশে ছিল। থাকাটাই অনেক বড় একটা সাপোর্ট আমি বলবো। ইন্ডাস্ট্রির ফ্রেন্ডদের মধ্যে কি এরকম জেনুইন ফ্রেন্ড হয়েছে যে তাদের সাথে আসলে আমার কাজ বা অন্য কিছু না, বাট আই ক্যান বি মাই সেলফ? তোমার ফ্রেন্ডস ধরো খুব ভালো ফ্রেন্ড 3-4 জনের নাম আমি বলতে পারবো যদিও, কিন্তু তোমার কাছ থেকে Rakin Afsar, he's a very genuine and really good friend of mine, and I absolutely love him as an individual. Like একটা মানুষ হিসেবে অনেক ভালো, সো আমি ওকে বলেছিলাম
তারপর জেরান জুহি হচ্ছে একটা ফটোগ্রাফার, ফিমেল ফটোগ্রাফার, অ্যান্ড ওর মোস্ট অফ দ্য বিউটিফুল বাঙালি পিকচার তুলেছে, শাড়ি পরা পিকচার তুলেছে। অনেক And আমাদের ফ্রেন্ডশিপ কিন্তু থ্রু ওয়ার্ক হয়েছে, কিন্তু নাও উই আর গ্রেট ফ্রেন্ডস। কিন্তু আমাদের স্টার্টিং হয়েছিল থ্রু ওয়ার্ক, লাইক ছবি তুলবো, এক্সপেরিমেন্টাল করবো, কনসেপশনাল পিকচার্স। তারপর আরও অনেক বলতে পারবো। সো এরকম আমার অনেক ভালো ভালো জেনুইন ফ্রেন্ডস আছে, অনেক আগে থেকে ছিল, এখনো আছে, কন্টিনিউ হচ্ছে আর কি। তোমার কি কোনো স্টোরি মনে পড়ে কোনো ফ্রেন্ডদের কাছ থেকে যেটা অনেক ওভারওয়েলমিং ছিল, তোমার লাইফে ঘটে গেছে কোনো খারাপ সময়ে, সে এমন কিছু করেছে তোমার জন্য, বা কোনো সারপ্রাইজ কিছু একটা? হ্যাঁ, আই রিমেম্বার কয়েকদিন আগে এটা হয়েছিল, 2-3 মাস আগে। আমি কি জানি হয়েছিল, আই ওয়াজ সুপার ডাউন, আমার ভালো লাগছিল না কারোর সাথে কথা বলতে, বাস থেকে বের হতে ইচ্ছা করছিল না, কিছু দেখতে ইচ্ছা করছিল না, আমার জাস্ট ইন জেনারেল উইদিন ডিপ্রেসড লাগছিল অনেক বেশি। সো আই রিমেম্বার রাকিন কল্ড মি, অ্যান্ড আমাকে ওর মিটিং ছিল আশেপাশে, আমার বাসার আশেপাশে। তো আমাকে বলছিল ওর মিটিং আছে, ও কিছুক্ষণের জন্য আসবে, এসে লাইক একটু রেস্ট নিবে, তারপর চলে যাবে বাসায়। হ্যাঁ শিওর, আসতে পারো, কিন্তু আই ক্যানট টক টু ইউ বিকজ আই এম নট ফিলিং রিয়েলি ওয়েল। তুমি তাহলে তোমার মতো করে চিল করতে পারো, আমি জাস্ট কথা বলবো না, তো বেশি বেশি আমার খারাপ লাগছে এরকম। অনেক সুন্দর করে জিনিসটা ওই দিন আমার মনে আছে যে অনেক সুন্দর করে হ্যান্ডেল করেছে। ও এসে কোনো বেশিও কথা বলে নাই, আমাকে জোর করে একটা ভালো একটা মোটিভেশনাল মুভি দেখিয়েছে। অ্যান্ড ও যখন বের হয়ে গেছে বাসার থেকে, আই জাস্ট রিয়েলাইজ আই এম নট ফিলিং ডিপ্রেস অ্যাট অল। অ্যান্ড আই রিয়েলাইজ যে এটা হয়েছে বিকজ ও সুন্দর করে হ্যান্ডেল করছে, আমাকে ফোর্সও করে নাই, প্রেশারও দেয় নাই, আমাকে জাস্ট হি জাস্ট লেট মি বি, যাতে স্যাড আছি বাট থাকো তুমি তোমার মতো স্যাড, আমি পাশে আছি। সো দ্যাটস হোয়াট ফ্রেন্ডস আর ফর, রাইট? Maybe even if you don't do anything, just being around them is the best thing you can do for them. ওয়ান্ডারফুল, আমার শুনতেও খুব ভালো লাগছিল বিকজ ফ্রেন্ডসটা কিন্তু লাইফের অনেক বড় একটা পার্ট। আই ক্যান ফিল দ্যাট। ধরো ফ্যামিলির চাইতে ফ্রেন্ডসের সাথে বেশি কথা বলা হয়, বেশি শেয়ার করা হয়। সো ইয়া, You can be yourself with your friends, so that's why. আই ক্যান বি। আচ্ছা, অনেকে ধরো বলে যে মডেলিং মানেই গ্ল্যামার, আর কিছু বোধহয় এখানে নাই। অনেকের কনসেপ্ট এটা, অনেকের ধারণা, স্পেশালি বাইরের মানুষদের। অ্যাকচুয়ালি কি তাই? আই ডোন্ট থিংক সো। ট্যালেন্ট না থাকলে গ্ল্যামার দেখি কাজ। যতই সুন্দর হই না কেন, যতই গ্ল্যামারাস হই না কেন, if I am not maintaining my lifestyle, my work, if I'm not putting effort, মানুষ আমায় কেন নিবে? অবভিয়াসলি কিছু একটা ইম্প্রুভমেন্ট দেখবে, কিছু একটা বেটার কিছু একটা দিতে ট্যালেন্ট দেখতে হবে, রাইট? ফর এক্সাম্পল র্যাম্প ওয়াক যেটা বললাম, যদি আমার র্যাম্প ওয়াক ইম্প্রুভ না হতো, আমি যদি বাজে হাঁটতাম, আমাকে কোনো ডিজাইনার নিত। সো ডেফিনেটলি কোনো কাজ কেউ ট্যালেন্ট ছাড়া পায় না, অনেক কষ্ট করতে হয়, পিছনে অনেক পরিশ্রম করতে হয়, পরিশ্রমের পরেই অনেক কিছু অ্যাচিভ করা যায়। আই ডোন্ট থিঙ্ক এছাড়া পরিশ্রম ছাড়া কোনো কিছু অ্যাচিভ করা পসিবল না। বাংলাদেশে কিন্তু মডেলিং কনসেপ্টটাকে এখনও ওভাবে প্রায়োরিটি দেওয়া হয় না, এখনও ওভাবে ভালোভাবে অ্যাকসেপ্ট করা হয় না। সো তুমি নিজেকে এই ইন্ডাস্ট্রিটাকে কিভাবে দেখতে চাও, বা নিজেকে কিভাবে দেখতে চাও যে এটা 5 বছর পর আরও বেটার হোক, বা কোন কোন জায়গাগুলোতে আসলে ইমপ্রুভ করা উচিত? আই রিমেম্বার যখন আমি মডেলিং শুরু করেছিলাম, আর চারিপাশে মডেলিং নিয়ে অনেক বাজে কনসেপ্ট ছিল, মিসকনসেপশন ছিল, আর সবাই অন্যভাবে দেখতো মডেলিংটা, কারণ খারাপ একটা কিছু একটা দেখতো। সো এটা আমার গায়ে লেগেছিল। যখন আমি শুরু করেছি, আমি চ্যালেঞ্জ হিসেবে শুরু করেছি যে ইট উইল বি আ ফাইট ফর মাই সেলফ টিল দি এন্ড। অ্যান্ড আমি যখন শুরু করেছি, আমার ইন্টেনশন ছিল till I am here in this industry, I want to change this misconception about people that modeling is a bad thing. It's not. It's something we can do in a nice way, in a good way, if I have a kind heart, if it comes from a good intention. And I believe my idea and my wish comes from a very good intention. কখনো কি তোমার মনে হয়েছে যে আমি যদি ছেলে হতাম তাহলে আমার জন্য পৃথিবীটা আরও অনেক সহজ হতো, কাজ করাটা আরও অনেক সহজ হতো? এভরি টাইম মনে হয়, অনেক সময় মনে হয়, রাস্তা দিয়ে বের হলেও অনেক মনে হয় যে কেন। আই থিঙ্ক এভরি উইমেন ফেসেস দ্যাট। আমরা যখন বের হই, নো ম্যাটার হোয়াট আউটফিট উই আর ওয়ারিং, কামিজ পরি বা শাড়ি পরি বা ওয়েস্টার্ন পরি, অ্যাটলিস্ট 10 জন তাকায়, রাইট? সো বাংলাদেশে বিং আ উইমেন, তুমি এভরি সিঙ্গেল সেকেন্ড তুমি রিয়েলাইজ করছো তুমি একটা মেয়ে, ওকে, তাই জন্য তাকিয়ে আছে। তুমি একটা মেয়ের জন্য তুমি যেটাই করছো না কেন তাকায় থাকবে, কীভাবে জানি তাকিয়ে থাকে। সো ইয়া, তুমি কীভাবে নিজেকে দেখতে চাও সামনে? কোন কোন কাজগুলোতে বেশি ফোকাস করার প্ল্যান? বলছিলে যে বিউটি প্যাজেন্টে এটাই বোধহয় লাস্ট টাইম। সো আফটার দ্যাট ফোকাস করছি আপাতত, কারণ জাস্ট 1 মাস বাকি আছে, 1 মাসও না, 20 দিন বাকি আছে আমার। নেক্সট মান্থে আমি ফ্লাই করছি বিউটি প্যাজেন্ট, অ্যান্ড এটা তো টাইটেল তো 2025, 1 বছর থাকে টাইটেল। সো আপাতত প্ল্যানিংটা হচ্ছে 1টা বছর সুন্দর করে কন্টিনিউ করার। অনেক সোশ্যাল ওয়ার্ক করছি, বাচ্চাদের নিয়ে কাজ করছি, তো ওদের সাথে কনসিস্টেন্ট থাকার, কথাবার্তা বলার, টাইম স্পেন্ড করছি, এটা মেকিং শিওর যে আমি আসার পর ওদের সাথে টাইম স্পেন্ড করতে পারি, তারপর এটা নিয়ে মানুষদেরকে শেয়ার করতে পারি, গল্প শোনাতে পারি, ইন্সপায়ার করতে পারি। আর মানুষদেরকে, যেহেতু আমি অনেক বড় একটা ফান্ড চেষ্টা করছি রেস করার, সো আমি আমার কাজটা হচ্ছে ওইটা নিয়ে পরপর। সো 1 বছর পুরো কমপ্লিটলি ডেডিকেটলি ফোকাসড ফর মিস ইন্টারন্যাশনাল।
ওকে, চলো এবার একটু ফিটনেস নিয়ে কথা বলি। আমি তোমার ইনস্টাগ্রামে কিছু ক্লিপস দেখছিলাম, তুমি অনেক হার্ড ওয়ার্ক করো, মানে আমি কিভাবে করো আমি জানি না। তুমি কি মেনটেন করো আসলে? জিমে যাওয়া, যোগা করা, ফুড হ্যাবিট? যারা কাজ করে আর একটুখানি জিম করেছে বা আইডিয়া আছে ফিটনেসের ব্যাপারে, ওরা বলতে পারবে এগুলো করলে কিন্তু স্ট্রেংথ অনেক বাড়ে। নাহলে কিন্তু ম্যাক্সিমাম টাইমে তুমি টায়ার্ড হয়ে যাও। মানে স্ট্রেংথ কিন্তু কোত্থেকে হয়? ওয়েন ইউ ওয়ার্ক আউট অন ইয়োর সেলফ, ফিজিক্যাল বডিতে তুমি টেক কেয়ার করছো। সো ওইখান থেকে আমার জিম করা শুরু হয়েছে, বিকজ আই ওয়ান্টেড টু মেক শিওর আমার স্ট্যামিনা বাড়ানোর জন্য। আই ওয়ান্ট টু মেক শিওর আমার আমার ব্যাপারটা এরকম ছিল না যে আমি জিরো ফিগারই থাকতে চাই, আমার সবসময় ছিল স্ট্যামিনাটা আমার অলওয়েজ ওয়ান্টেড যে আমার যেটা স্ট্যামিনা অলওয়েজ থাকে। কারণ তুমি তো শুট থেকে আসো, তুমি বলতে পারবে মাঝে মাঝে আমাদের শুটিং টেক্স সামটাইমস 12 আওয়ার্স, 16 আওয়ার্স, 20 আওয়ার্স, ট্রাস্ট মি, উইদাউট এনি স্লিপ। ওইটা কিন্তু স্ট্যামিনা এনার্জি না থাকলে কিন্তু সাস্টেইন করাটা খুবই ইম্পসিবল, ভেরি টাফ। টু মেক শিওর আমি যে ওরকম সিচুয়েশন আসলে টায়ার্ড না হই, দ্যাটস ওয়াই আমি ফিটনেসটা ট্রাই করি মেনটেন করার। তোমার কি কখনো এরকম হয় যে একেবারেই ফুড হ্যাবিট চেঞ্জ হয়ে গেছে, আমি একটু পিৎজা বেশি খাচ্ছি বা আমি একটু রাত জেগে ঘোরাফেরা করছি, এরকম হয়? আমি অনেক করি এটা, যেটা খেতে ইচ্ছা করে সেটা খাই। পরে আবার কিভাবে কামব্যাক করো? এটা এখন বলতে পারবো আরো সুন্দর করে, কারণ বিউটি প্যাজেন্টে যাওয়ার আগে আমি একটু একটা ফেজ যাচ্ছিল আমার, যে আমি সব কিছু খাচ্ছিলাম, আইসক্রিম খেতে ইচ্ছা করছে, এটা খেতে ইচ্ছে, জাঙ্ক ফুড। তখন তো বডি মনে হচ্ছে কি ইচ্ছা করছে, অবভিয়াসলি খাওয়া উচিত। যখন বিউটি প্যাজেন্টে আবার পার্টিসিপেট করছি, তখন আমি চিন্তা করলাম যে না, এখন তো বিউটি প্যাজেন্টে ফিটনেস তো দেখবে, এখন এটা তো আমি জাজ হব। সারাদিন যেটা খেয়েছি, যেটা আমি গেইন করেছি, এটা আবার লুজ করতে হবে। এখন একটু কষ্ট হচ্ছে, তো এখন আবার স্ট্রিক্ট মেনটেন করছি। দিস ইজ হোয়াট গোজ। যখন আর নতুন কোনো কাজ আসে তখন আবার মেনটেন করি। তুমি অ্যাক্টিং এ কাদেরকে ফলো করো? কাজ দেখা হয় কিনা এখানকার? অবশ্যই দেখা হয়। অ্যাক্টিংয়ের তাসনিয়া ফারিনের, তার অ্যাক্টিং আমার কাছে অলওয়েজ মনে হচ্ছিল খুব ন্যাচারাল মনে হয়। আর তোমার তো ফিউচার প্ল্যানস আছে আসলে যে অ্যাক্টিং এ একটু বেশি বেশি কাজ করা বা বড় পরিসরে কাজ করা, তুমি ফিল্ম করেছো অলরেডি, এরপরে আরো বড় পরিসরে কাজ করা, সো ওইটা নিয়ে আসলে কেমন প্রিপারেশন থাকবে নিজের? মেকিং শিওর যে ইফ আই গেট ওয়ান অপরচুনিটি আমি যাতে ফাটাই দিতে পারি, সো এটার জন্য প্রিপারেশন করছি। অ্যাক্টিং স্কিলসের ইনভলভমেন্ট হচ্ছে আরও বেশি। অ্যাক্টিং স্কুলস, এটা ইটস নট অ্যাবাউট ক্যামেরা অন হয়ে গেছে মুভি শুরু হয়ে যাবে, হ্যাঁ, ইটস আ লট অফ ওয়ার্ক, লট অফ হার্ড ওয়ার্ক। তুমি যখন র্যাম্প ওয়াক করছো রেগুলার, তখন পুরোপুরিভাবে অ্যাক্টিংয়ে ফোকাস করা আসলে সম্ভব কিনা, বা পরবর্তী তুমি কমিয়ে দেবে কিনা র্যাম্প ওয়াকটা? I think life is all about balancing everything when you're growing up. I'm sure you have a mother and you're fulfilling your responsibility as a daughter, as a sister, as a friend, as a working woman. I'm sure তোমার কোনো প্যাশনও আছে, হাঁটতে যাও বা বই পড়ো, কিছু একটা ওটাও করছো, সব তো সুন্দর করে আমরা ব্যালেন্স করছি, রাইট? বাট when it comes to a profession of women, why we giving us an option যে আমরা দুইটা একসাথে করতে পারবো? লাইফ হচ্ছে সারা জীবন একসাথেই করে করে বড় হয়েছে, কেন করতে পারবো? চলো এবার একটু রিলেশনশিপ নিয়ে কথা বলি। কিভাবে দেখো আসলে সম্পর্কগুলোকে, বা আমি যদি পার্টনারশিপের কথাই বলি, ইন ফিউচারে তুমি কি ধরনের পার্টনার চাও? রিলেশনশিপ নিয়ে আমি অ্যাকচুয়ালি পার্সোনালি রাখতে চাই, এটা আমার বাই চয়েস। আই ডোন্ট ওয়ান্ট পাবলিক পিপল টু হ্যাভ এনি কমেন্ট অর এনি আইডিয়া অ্যাবাউট মাই পার্সোনাল লাইফ। থাকে না যে বিয়ে তো ইচ্ছে আছে ইন ফিউচারে, বিয়ে করতে চাও, সো কিভাবে তুমি আমার ম্যারিড লাইফটা দেখতে চাও, বা বিয়ের প্রিপারেশনটা কেমন, যে সেটা 5 বছর পরে? ক্যান অ্যান্সার? ইয়া শিওর। I see my future, my married life with a partner who is as successful, if not successful, who is workaholic, who wants to work. যে যেখান থেকে আসুক, যে ব্যাকগ্রাউন্ড হোক না কেন, অনেস্টলি আমি এটা আমার কাছে এটা ম্যাটার করে না। আমার কাছে মনে করে ভালো মানুষ নাকি, হাম্বল নাকি, অলসো তার নিজের অ্যাবিলিটি আছে যে কষ্ট করার, কাজ করার, যার ভিতরে একটুখানি স্পিরিট থাকে না, আমি শিওর, প্যাশন থাকে না, আমি শিওর সে কিছু না কিছু করতে পারবে নিজের জন্য। সো অতটুকুই আমি জাস্ট মেক শিওর করতে চাই আমার ফিউচার পার্টনার জাস্ট একটা কোয়ালিটি থাকে। এখনকার রিলেশনশিপের কনসেপ্টগুলো একেবারে চেঞ্জ হয়ে গেছে, অনেক বেশি সিচুয়েশনশিপে বিশ্বাসী, বেঞ্চিং অ্যান্ড অল, আমি বলতেও পারবো না এত কিছু। সো তুমি এই বিষয়গুলোকে সাপোর্ট করো কিনা বা বিশ্বাসী কিনা এরকম? আমি মনে করি যেটা যাকে খুশি রাখে উইদাউট হার্মিং এনিওয়ান, আমাদের মন্তব্য তো করা উচিতই না। যদি হার্ম করে তাইলে উই শুড রেজ আওয়ার ভয়েস। ইফ ইটস নট হার্মিং এনিওয়ান, দেন ওয়াই শুড উই টক? ওয়েন ইটস অ্যাবাউট ইউ, তখন তুমি কোন কনসেপ্টে যেতে চাও? ধরো প্রপার রিলেশনশিপে তুমি বিশ্বাসী, লয়ালিটি অ্যান্ড অনেস্টি সহ? আমার কাছে মনে হয়, আমার জন্য না, বাট ইন জেনারেল বলতে পারবো যে এক্সপ্লোরিং বিফোর ইউ গেট ম্যারিড ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওয়াই? বিকজ টু সাস্টেইন আ গুড রিলেশনশিপ ইউ নিড টু নো ইয়োর ভার্সন অফ রিলেশনশিপ ইউ ওয়ান্ট, রাইট?
সো ওটার জন্য তোমার এক্সপিরিয়েন্স ডেফিনেটলি দরকার, আর নিজের বোঝার দরকার যে তুমি কী টাইপের পার্সনের সাথে থাকতে চাও বা কী টাইপের রিলেশনশিপ চাও। ওই অভিজ্ঞতা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর ইউ ইন এ রিলেশনশিপ রাইট নাও? কেমন কোনো মন্তব্য করি। ঠিক আছে, আমি জোর করবো না, তার মানে থাকতেও পারে নাও থাকতে পারে, উই ডোন্ট নো। সো রিলেশনশিপগুলো তোমাকে কি শিক্ষা দিয়েছে? প্রত্যেক রিলেশনশিপ কিছু না কিছু শিখেছে। প্রত্যেকবার ব্রেকআপ হওয়ার পর রিমেম্বার আমি আরও বেশি নিজের উপর ফোকাস করেছি, ডেডিকেট হয়েছি, বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য আমার কাছে মনে হয়েছে শিক্ষাও পেয়েছি রিলেশনশিপ নিয়ে। আমার কাছে মনে হয় রিলেশনশিপ তখনই টিকে থাকে যখন তুমি কনস্ট্যান্টলি, রিলেশনশিপ না যে কোনো জিনিস জীবনে টিকে থাকে যখন তুমি কনস্ট্যান্টলি ওই জিনিসের উপর কাজ করো। এটা তোমার রিলেশনশিপ উইথ ইউর মাদার, ফাদার, আর ব্রাদার, অর ইউর হাজব্যান্ড, অর ইউর বয়ফ্রেন্ড, ইউ হ্যাভ টু কিপ ওয়ার্কিং অন দ্য রিলেশনশিপ কন্টিনিউয়ালি। একবার কাজ করেছি তারপর আমি ডান, লাইক ঠিক আছে ওরা আশেপাশেই থাকবে, নো, দিস ইজ নট হাউ ইট ওয়ার্কস। ইউ কনস্ট্যান্টলি হ্যাভ টু ক্রিয়েট গুড মেমোরিজ ফর দ্যাম। আর একটাই প্রশ্ন আমার এই বিষয়ে, সেটা হচ্ছে অনেক সময় আমরা বাইরের কান্ট্রিতে দেখি, আমি জানি না এটা শুধু ক্যামেরার জন্য করে কিনা ওরা, যে ব্রেকআপের 10 বছর 5 বছর বা একটা টাইম পিরিয়ডের পরে ওরা আবার ফ্রেন্ডস হয়ে যায়। তোমার কি এটাতে মানে মনে হয় কি যে এটা পসিবল কিনা বা বিশ্বাসী কিনা তুমি এগুলোতে? আমি মনে করি এটাতে কষ্টকর কোনো কথা মানে ব্যাপার নাই। ডেফিনেটলি যদি ফ্রেন্ডস হওয়া পসিবিলিটি হয় তাহলে ডেফিনেটলি হবে, এটা তো কোনো এমন কিছু না যে হতে পারবে না। আই থিঙ্ক দ্যাটস দ্য নাইসেস্ট ওয়ে টু বি ইন টাচ। অ্যান্ড অলসো আই উড সে রিলেশনশিপ হ্যাজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইন আওয়ার লাইফ, রাইট? সো ওই মানুষটা অবভিয়াসলি ভালো হোক খারাপ হোক কিছু একটা ভালো কিছু করে দিয়ে গেছে, আমাদের আপগ্রেড করেছে, অনেক ম্যাচুরিটি আসছে ওইগুলোর জন্য অনেক মানুষের মানুষের। সো আই থিঙ্ক that we should appreciate that and know how to balance, respect that relationship if we want to stay friends. And I think that's giving the respect to that excess, right? Relationship ke amra respect দিয়ে friends continue করতে, তখন আমরা respect দেওয়া শিখি যে এটা না ওই মানুষটা অনেক ভালো করেছে আমার জন্য, now I respect this him or her and I want to be friends. I think it is definitely possible to stay friends. মডেলিং নিয়ে অনেক মিসকনসেপশন আছে, যে যারা মডেলিং করে তারা মনে হয় দে আর ইনটু ড্রাগস, তাদের লাইফস্টাইল ভালো না, তারা রাইট শুনেছি শুরু করার সময়। ইভেন আমার মাই ওন প্যারেন্টস ওয়াজ লাইক, না মডেলিং এটা করে মানুষ, তুমি জানো এটা করে। আই এম লাইক, আমি তো করবো না, ইউ ক্যান ট্রাস্ট মি, আমি ওর ডটার ডেফিনেটলি। অ্যান্ড দ্যাট ওয়াজ যেটা বলছিলাম স্টোরি স্টার্টিং একদম, যে আমি তো জার্নি শুরু করেছি বিকজ আমার এই ইন্টেনশন ছিল যে এটার কোনো এক্সাম্পল নাই, কিন্তু অনেস্টলি লাইক এক্সাম্পল দেখাতে হয়, হয়ে দেখাতে। সো এই ইন্টেনশনই আমি আমার মডেলিং জার্নি শুরু করেছি, যে আই ওয়ান্ট টু বি অ্যাট লিস্ট ওয়ান এক্সাম্পল ওয়ার পিপল ক্যান সে যে না, আই হ্যাভ সিন হার পার্সোনালি, আই নো হার অ্যান্ড শি ইজ নট লাইক দ্যাট অ্যান্ড শি ইজ আ ভেরি গুড এক্সাম্পল অফ বিং আ মডেল, অ্যান্ড দ্যাটস হাউ আই থিঙ্ক আই ক্যান চেঞ্জ দ্য পারসেপশন অ্যাবাউট মডেলিং ইন আওয়ার ইন্ডাস্ট্রি। ওয়েল, আমরা অনেক কিছু নিয়ে কথা বলছি এবং অনেক টপিক কিন্তু আসছে সত্যি। সো পজিটিভ থাকার জন্য কি কি বিষয়ে আসলে কাজ করা উচিত একটা মানুষের? উচিত হচ্ছে মেকিং শিওর ইউ আর অ্যাক্টিভ ফিজিক্যালি, ওয়ার্কআউট করো বা হাঁটতে যাও বা সুইমিং করো বা হাঁটাহাঁটি বাসায় করো, বা এটা তোমার উপর ডিপেন্ড করে, বাট অ্যাক্টিভ হওয়া খুব ইম্পর্ট্যান্ট। বিকজ আমরা অ্যাক্টিভ হলে তখন আমাদের হচ্ছে আই থিঙ্ক দের ইজ এ সাইন্টিফিক থিং যে একটা কেমিক্যাল রিলিজ হয় বডিতে ফর ইট উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু বি হ্যাপি, রাইট? সো আমি এটা দেখেছি যে যখন আমি অলওয়েজ কন্টিনিউ করছি ওয়ার্কআউট, তখন আমি জেনুইনলি ন্যাচারালি হ্যাপি থাকতেছি, আপলিফটেড থাকছি দেন ওয়েন আই এম নট ওয়ার্কিং আউট অ্যাট অল। সো ওয়ার্কআউট ডেফিনেটলি ইম্পর্টেন্ট। রিডিং ইজ অলওয়েজ very important. I think we always should read a book, a newspaper, or research about what's happening in the current world. ওইটাই বেশি ইম্পর্টেন্ট, জানা উচিত কি কোথায় কি হচ্ছে, মানুষ কি করছে। এখন ওই যে বলছিলাম ট্রেন্ডে অনেক কিছু আসে, সো হঠাৎ করে ট্রেন্ড আসলো অ্যাস্থেটিক সার্জারি, অনেকেই এটার মধ্য দিয়ে যাচ্ছে, অনেক বাইরের দেশেও আমি দেখেছি, বাংলাদেশে তো খুবই হরিবল ওয়েতে যাচ্ছে। সো আমি জানি না অনেকের কাছে হয়তো নিজেকে এভাবে দেখতে ভালো লাগে, বাট তুমি এটাকে কীভাবে দেখো? আমি দেখি হচ্ছে ইটস 2025 অ্যান্ড মোর ইয়ার্স টু গো। দুনিয়া তো চলতেই থাকবে, ইয়ার্স বাড়তেই থাকবে, মানুষজন মানে আসছে যাচ্ছে, বাট আপগ্রেড অনেক বেশি হচ্ছে, টেকনোলজিক্যালি অনেক বেশি আমরা আপগ্রেড হয়েছি, আরও বেশি হবে ইন দ্য ফিউচার। আমি কি করব না করব এটা কিন্তু আমার নিজের ইন্ডিভিজুয়াল চয়েস। সো ইটস আপ টু মি, এটা পার্সোনালি সবার ইন্ডিভিজুয়াল চয়েস। সো এটা মেজরিটিদেরকে বলে কিছু হবে না যে নতুন একটা জিনিস এসেছে, এটা কি করা উচিত না করা উচিত না, বা ওই জিনিস আসতেই থাকবে, কিন্তু এটা জাস্ট অ্যাস্থেটিক না, আরও আমি শিওর আরও বেশি ডিফারেন্ট জিনিস হয়। জরুরি কিনা ধরো যে আমার ফেসটাকে একটা ওই স্ট্রাকচারেই দেখতে হবে, এবং আমি অনেক সময় শুনেছি যে
আচ্ছা আমার একটু ডাবল চিন আছে, যেমন আমার একটু ডাবল চিনের সমস্যা আছে, আমি অনেক সময় শুনেছি যে না আপনার একটু শার্প থাকলে ভালো হতো, আপনার ফলোয়ার কাউন্ট একটু কম আছে, এ ধরনের অনেক কিছু আমি ফেস করেছি। সো আমি অ্যাক্টিং করতে গেলে আমার গুড অ্যাক্টিংটা বেশি জরুরি নাকি আমার বোটক্স ফিলার বেশি জরুরি, সেটা তো আসলে না, অ্যাক্টিং বেশি গুড অ্যাক্টিং বেশি জরুরি। সো এই বিষয়টাকে আসলে তুমি কীভাবে দেখো? এই যে যারা মন্তব্য করছে ইনস্টেড অফ ফোকাসিং অন দ্য মেইন পার্ট, মেইন ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে অ্যাক্টিং স্কিলসটা বেশি ইম্পর্টেন্ট, নো ম্যাটার হোয়াট ব্যাকগ্রাউন্ড ইউ আর ইন, হোয়াট ওয়ার্ক ইউ আর ডুইং, স্কিলসটা বেশি ম্যাটার করে। আমরা যখন অ্যাপিয়ারেন্স থেকে জাজ করা শুরু করি, উই ক্যান ফাইন্ড আ লট অফ থিংস টু ক্রিটিসাইজ, রাইট? বাট আই থিঙ্ক দের ইজ নো পয়েন্ট অফ ডুইং দ্য ক্রিটিসাইজিং পার্ট, বিকজ একজনের সৌন্দর্য আল্লাহ সবাইকে ডিফারেন্টভাবে বানিয়েছে, সব ইউনিক ফিচার্স দিয়েছে। আমরা ভুলে গেছি হাউ টু বি কমফোর্টেবল উইথ আওয়ার ওন স্কিন টোন। তুমি কি কোনো ধরনের সার্জারির মধ্য দিয়ে কখনো গিয়েছো কিনা বা ইচ্ছা আছে কিনা? একদমই যাইনি। আই ক্যান কনফিডেন্টলি সে দ্যাট আই হ্যাভ নেভার ডান এনি সার্জারি। দ্য অনলি থিং আই হ্যাভ এভার ডান হচ্ছে আমার দাঁত ফিক্স করেছে, দ্যাটস ইট। আর 3টা শব্দ যদি আমি জেসিয়াকে নিজেকে এক্সপ্রেস করতে বলি, 3টা ওয়ার্ডে কি কি থাকবে সেই ওয়ার্ডগুলো? ডেডিকেটেড, courage, আর নাইস মেবি। আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে তুমি কোন কন্টেন্টসগুলো বেশি দেখতে চাও এবং কোনগুলো দেখতে চাও না? আমি মানুষের ফ্রাস্ট্রেশন একদমই দেখতে চাই না। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম যদি থাকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট মানুষদের, ওটা অনেক অ্যাপ্রিসিয়েট করি। যারা হচ্ছে নিউট্রালভাবে কথা বলতে পারে, ওই ক্ষমতা খুবই ইম্পর্ট্যান্ট। আমার মনে হয় ওইরকম চর্চা মানুষের আরও বেশি করা উচিত। দ্যাট উইল হেল্প আস টু গো সামওয়্যার, বিকজ এইসব আজেরা কথা বলে অ্যাকচুয়ালি কোথাও আগায় না কথাবার্তা, জাস্ট মানুষ কমেন্ট সেকশনে থেকে যায়, সোশ্যাল মিডিয়ায় থেকে যায়, নোবডি ডাজ এনিথিং অ্যাবাউট ইট, ইম্প্যাক্ট হচ্ছে না। সো ওইগুলোর কন্টেন্ট হিসেবে ফ্যাশন ভিডিওস অনেক বেশি দেখি, বিউটি প্যাজেন্ট ভিডিওস অনেক দেখি, তারপর র্যান্ডম কুকিং শোজ, তারপর রান্না করতে পারো? এই জন্য দেখি। আচ্ছা, ওকে, তোমার নিজের কাছে কি মনে হয়, তোমার সিক্রেট লাভার অনেক বেশি নাকি হেটার্স অনেক বেশি? I would like to believe secret lovers better than haters, because hatred is not a good feeling to continue your life with. True. সোশ্যাল ওয়ার্ক নিয়ে কথা বলছিলাম, তুমি সোশ্যাল ওয়ার্কের সাথে আছো এবং করতে চাও ইন ফিউচারে। হোয়াট অ্যাবাউট পলিটিক্স? তোমার কি কখনো ইন্টারেস্ট কাজ করেছে যে আই ওয়ান্ট টু বি আ পলিটিশিয়ান? পলিটিক্সের বিষয়টার অত বেশি মন্তব্য নাই আমার, কিন্তু আমার মনে হয় একটা দেশে অনেক বেশি পলিটিক্যাল পার্টি ডেফিনেটলি হওয়া উচিত, নতুন ক্রিয়েট করা উচিত, যাতে ইফ we want the youth to be involved, we should see this kind of practice more, because like a development country, development বা successful country development কিন্তু অনেক মানুষরাই করে, আমরাই করি, রাইট? মানুষই করে, মানুষ পলিটিক্যাল মানুষের উপরেই যায়। সো যতক্ষণ ওরকম চর্চা হবে না, ততক্ষণ ডেভেলপমেন্ট আসবে না, চেঞ্জেস দেখবো না আমরা। আমার কাছে ডেফিনেটলি মনে হয় আরও বেশি চর্চা করা উচিত। আই ডোন্ট সি মাইসেলফ বিং ইনভলভ, বাট আই ওয়ান্ট টু সি পিপল, women, men, everyone, most of the people to be more involved in politics. সিনেমার মতো করে যদি বলি যে 7 দিনের জন্য তোমাকে বানিয়ে দেওয়া হলো, তুমি কোন কোন বিষয়গুলো চেঞ্জ করতে চাও দেশের? Starting from very being having a very strict system with the government, with the laws, making sure laws যাতে মানুষ কিছু না করতে পারে, মেকিং শিওর, যেহেতু আমাদের অনেক মানুষদের কমপ্লেন্টস ফেসবুকে সব নিয়ে সব কিছু কমপ্লেন করছে, এটা এই সিস্টেম ভালো না, এই মানুষ এটা করছে, গভর্নমেন্ট গালাগালি করছে ইচ্ছা মতো। আই থিঙ্ক বিং ট্রান্সপারেন্ট উইল হেল্প পিপল টু সি যে ওরা কী কাজ করছে, কোনো চেঞ্জেস করছে না কি না, বাট কিছু আপডেট দেওয়া একটা, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ার যুগ, এখন সবাই জানতে পারছি কি আমাদের কী কাজ করছে, একটা নর্মালি মরালি আপডেট দিচ্ছে যে কী করছে না করছে, কেন একটা পলিটিশিয়ান এত বড় বড় কাজ করছে আপডেট দিবেন আর রাইট কী করছে না করছে। So I think being transparent, ওইসব সিস্টেম উই করতাম, মেকিং শিওর দ্য অ্যানিমাল এইটা যাতে প্রোটেক্ট হয়, অ্যানিমালস সবগুলো সুন্দরভাবে আর মানে থাকতে পারে, আর ওদের একটা আছে গ্রুপ আছে টু টেক কেয়ার অফ ওদেরকে, শেল্টার বেসিক্যালি, I couldn't remember the word, শেল্টার আছে প্রপার, বেকার যাতে কমে যায়, ওদের যাতে কাজ থাকে, জবস থাকে, জব অপরচুনিটি যাতে বেড়ে যায়, and also making sure education system অনেক বেশি যাতে ইম্প্রুভমেন্ট হয়, বিকজ একটা দেশের ফিউচার কিন্তু এডুকেশন সিস্টেমের থ্রুতেই হবে, কিন্তু কারণ এডুকেশন ইজ দ্য কি টুয়ার্ডস দ্য ব্রাইটার ফিউচার, ডেফিনেটলি উই অল নো দ্যাট, বাট তাও আমরা এডুকেশনকে অত বেশি প্রায়োরিটাইজ করি না, প্রাইভেট ইউনিভার্সিটি অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায়, সব অ্যাফোর্ড করতে পারে না। সো মেকিং শিওর দিস কাইন্ড অফ থিংস ইজ আ ভেরি মানে একটা মানুষের কিন্তু এটা খুবই একটা নর্মাল একটা বেসিক নিড, রাইট? সো এটা এক্সপেন্সিভ না করে যাতে অ্যাফোর্ডেবল হয় সবার জন্য, অ্যান্ড সবাই যাতে এইসব বেসিক জিনিস এক্সপিরিয়েন্স করতে পারে, লাইক এডুকেশন।
It shouldn't be a luxury. একটা কথা বললো, এডুকেশন নিয়ে কথা বলে অনেক লম্বা সময় কথা বলা যাবে, বিকজ এটা আসলেও বাংলাদেশের জন্য অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে এবং বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি দরকার যেটা এখন এই মুহূর্তে, দ্যাট ইজ এডুকেশন। And education shouldn't be a luxury, right? Why is it a luxury? হয়ে গেছে, Because আমার business হিসেবে নিচ্ছে এটা। Yeah, that's true, এবং এটা নিয়ে কেউ কথা বলে না। And that's বাবা why I নিয়ে think কথা some বলছে। politicians should be involved talking about improving this education system in Bangladesh. কিন্তু দেখো আরেকটা বিষয় যে এখানে অনেক বছর কাজ করছে, ধরো এই ইন্ডাস্ট্রিতে তুমি অনেক আর্লি এজ থেকে শুরু করেছো, আমি অনেক আর্লি এজ থেকে শুরু করেছি, ম্যাক্সিমামই তাই। একটা পর্যায় পর্যন্ত তারা সাকসেস নিচ্ছে, তারা এখান থেকে টাকা কামাই করছে, তারা তারপর বিদেশ চলে যাচ্ছে। সো কীভাবে দেখো তুমি জিনিসটাকে? আসলে খুবই কমপ্লিকেটেড একটা জিনিস এখানে সিনারিও, কারণ আমি দেখেছি দেশে থাকলেও অনেক বাজে অবস্থা হয়, মারামারি হয়, গালাগালি হয়, জিনিসপত্র চামড়া ছিঁড়ে ফেলার মতো। মানে আমরা যেটা বললাম, ম্যানার্স তো না অনেক এগ্রেসিভ হয়ে যায়। তো আমরা যে কাজটার জন্য মানে এই কাজগুলো করি যেটার জন্য, সেটা হচ্ছে রেসপেক্ট। হ্যাঁ, রেসপেক্টটাও তো প্রপারলি দেওয়া হয় না। এক্স্যাক্টলি, রেসপেক্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। রেসপেক্ট যদি না দেওয়া হয়, একটা মোস্ট ডিমোটিভেটেড হবেই যে আমি এত কাজ করছি, এত স্যাক্রিফাইস করছি, কার জন্য? সবার জন্যই তো করছি। যখন আমি তোমার জন্য মানে আজকে দিন রাত 24 ঘন্টা তোমার সাথে 1-2 বছর কাজ করছি, আর তুমি আমাকে ইচ্ছা মতো গালি দিতে আসো, দিচ্ছই আর হেট্রেড দেখাচ্ছই, আমি 2 বছর পর কিন্তু আর মোটিভেট ফিল করবো না। আমি মনে করবো লাভ নেই আমার এটা তোমার সাথে কথা বলা, বা আরেকজনকে মানে এই টাইম দেওয়ার মাচ মোর বেটার দেন টকিং being around you. So why would I spend my time and give my effort on helping you if you do not want the help? সো আমি র্যাপিড ফায়ার কিছু কোয়েশ্চেন করছি, এক কথায় উত্তর দিলেই হবে। বিউটি নাকি ট্যালেন্ট? Talent. ওকে। সাজগোজ করতে বেশি সময় লাগে নাকি না রেডি হয়ে অনেক সময় বের হয়ে যাওয়া? রেডি না হয়ে অনেক সময় বের হয়ে যাওয়া হয়। ওকে। লাইট ক্যামেরা অ্যাকশন নাকি বাসা, নেটফ্লিক্স অ্যান্ড সাইলেন্স? বাসা, নেটফ্লিক্স অ্যান্ড সাইন। মানে হোম ওভার এনিথিং। আচ্ছা, সেলফি নাকি ক্যান্ডিড? ক্যান্ডিড। সবচেয়ে বেশি ক্রাশ কাদের উপরে ছিল, স্পোর্টসম্যান নাকি অ্যাক্টর? অ্যাক্টিভিস্ট। ওকে। সো আমার আর অল্প কিছু কোয়েশ্চেন আছে, কিছু মানুষদের নাম বলবো, কিছু আর্টিস্টদের নাম বলবো যাদের ব্যাপারে কোনো এক লাইনে কিছু বলার থাকলে বা হেডলাইন হলে কেমন হওয়া উচিত আসলে নিউজ পেপারে। শাকিব খান। The one and only hero, superhero from Bangladesh. অপু বিশ্বাস। মাশাআল্লাহ অনেক সুন্দর। ওকে। বুবলি। বুবলি মাশাআল্লাহ অনেক ট্যালেন্টেড। রাকিন আফসার। অসাধারণ কন্টেন্ট ক্রিয়েটার। সালমান মুক্তাদির। নো কমেন্ট। থ্যাংক ইউ সো মাচ আজকে আসার জন্য। অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি অ্যান্ড আমরা অনেক কিছু নিয়ে কথা বলেছি। সো আমি অনেক উইশ করি অ্যান্ড আই হোপ জেসি আরও অনেক ভালো করবে সামনে। Thank you so much. Naturally, I'm at a bolina, but I really enjoyed doing this show with you. I loved your energy a lot. Thank you so much for inviting. Thank you so much to ETV for this platform. সবাইকে অনেক বেশি জানাই, থ্যাংক ইউ জানাই, and yeah, that's it. তো দেখা হবে আবারও ভেরি সুন। Absolutely. বাই বাই। প্রিয় দর্শক, এই ছিল আমাদের একুশে টেলিভিশনের স্পেশাল পডকাস্ট আয়নার আজকের আয়োজন। আশা করি পুরো আয়োজনটি আপনারা উপভোগ করেছেন, ভালো লেগেছে। আগামী পর্বে আবারও দেখা হয়ে যাবে স্পেশাল কোনো গেস্টকে সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একুশে টেলিভিশনের সাথে থাকবেন।